নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানাই। দেখুন, আমাদের একটা পুজো আমরা অনেক বাড়িতেই বা অনেকেই করে থাকি, যেটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের বা শিবের পূজা। দেখবেন এই সোমবারটা করে অনেক মা বোনেরা এবং এখন বর্তমানে ছেলেরাও কিন্তু অনেকটা এগিয়ে গেছে এই ব্যাপারে, এবং তারা পুজো করেন দেবাদিদেব মহাদেব বা শিবের পুজো করেন বাড়িতে। অর্থাৎ বলা হয় শিবকে অল্পতেই সন্তুষ্ট করা যায়, শিবের পুজো করলে স্বামীর উন্নতি হয়। এটা আমাদের বিভিন্ন শাস্ত্রের ব্যাখ্যা রয়েছে। শিবের পুজো করলে নিজের মনকে কিন্তু উন্নত করা যায়। শিবের পুজো করলে মনের বিভিন্ন ধরনের সমস্যা, অর্থাৎ মানসিক যে ডিপ্রেশন, অর্থাৎ যে আমরা বলি সে ডিপ্রেশনের যে কানেকশান, সেগুলোর থেকে তারা বেরোতে পারে শিবের পুজো করলে পারে। কারণ শিবকে আমরা প্রথমেই বললাম অল্পতেই সন্তুষ্ট করা যায়। শিবের পুজো করলে পারে নিজের যে টার্গেট, নিজের যে লক্ষ্য, নিজের যে বাধা বিপত্তি, সেগুলো কাটিয়ে ফেলা যায়। তাই শিবের পুজো করার বেশ কিছু নিয়ম রয়েছে। আমরা জানি পঞ্চামৃত দিয়ে শিবকে অভিষেক করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে শিবের সঙ্গে সে যে বেলপাতা অবশ্যই শিবলিঙ্গের ওপর দিতে হয়। কীভাবে দেবেন এগুলো নিয়ে আজকের আলোচনা করব অবশ্যই। দেখুন, বৈদিক শাস্ত্র মতে বলা হচ্ছে বেলপাতা অনেক ধরনের কাজে লাগে। কারণ বেলপাতা তিনটে ফলক নিয়ে হচ্ছে একটা সম্পূর্ণ বেলপাতা, এবং এখানে ত্রিশক্তি, এবং এই বেলপাতার এই তিনটে পাতার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের অবস্থান রয়েছে। এবং একটা শিবলিঙ্গের দেখবেন যে পার্টগুলো পরপর যদি হিসাব করেন তাহলে সেখানে কিন্তু অবস্থান রয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এবং সেখানে কিন্তু আরেকটা পার্টে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার যে পার্বতীর অবস্থান। তাহলে এই যে কানেকশানগুলো প্রত্যেকটা পার্ট কানেকশান, এবং এই জন্য বলা হয় যে তিনটে বেলপাতা ত্রিশক্তির অবস্থান রয়েছে, এবং সেই ত্রিশক্তিকে শিবলিঙ্গের মাথার উপর দিয়ে তারপরে শিবকে অভিষেক করা হয় কখনো কখনো, এবং সেক্ষেত্রে শিবের পুজো করা হয়। এই যে বেলপাতার যেটা বোটার দিক, যেটা একটা ডালের সঙ্গে যেখানে যুক্ত থাকে, সেইটার থেকে কিন্তু এক কর কেটে দিতে হয় শিবলিঙ্গের ওপর, এটা বলা হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে শিবলিঙ্গের ওপরে কখনোই কোনো ছেঁড়া বেলপাতা দিতে নেই। তাতে বলা হয় পাপ করা হয়, অর্থাৎ পাপের সমতুল্য কিন্তু কষ্ট আপনি ভবিষ্যতে পেতে পারেন। সেই জন্য ছেঁড়া বেলপাতা কখনো কিন্তু শিবলিঙ্গে দেবেন না। আর বলা হচ্ছে যে শ্রীফল, অর্থাৎ যে বেল গাছের যে ফল, সেটাকে শ্রীফল বলা হয়। এবং এরও ব্যাখ্যা রয়েছে বেল গাছ, এবং বেল গাছটা কতটা কী এবং কেন এই বেল গাছের ফলটাই শিবের খুব মানে পছন্দের, সেগুলো অন্যান্য দিন আলোচনা করব। সেই ক্ষেত্রে শ্রীফল অর্থাৎ এই বেল ফল বা বেল সবথেকে শিবের প্রিয় ফল, এবং এইগুলো তো রয়েছেই। এবং এর সঙ্গে সঙ্গে যে সোমবার করে শিবের পুজো করা হয়, সোমবার ছাড়াও দেখবেন যে আমরা অনেক ক্ষেত্রে দেখবেন যাদের সন্তান আসছে না, বা যাদের ক্ষেত্রে জীবনে দেখা গেলো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছে না, কারোর ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখবেন যে শিবের অভিষেক করি বা শিবের পুজো করে থাকি। কারোর ক্ষেত্রে দেখা গেল যে মৃত্যু যন্ত্রণা, অর্থাৎ মৃত্যুতুল্য কষ্ট পাওয়ার যোগ রয়েছে। অর্থাৎ আমাদের আমি এর আগে আলোচনা করেছিলাম মৃত্যু 8 রকমের মৃত্যু হয় জীবনে আসে। কখনো হয়তো আপনি শারীরিক অসুস্থতায় ভোগ করছেন, মানে এত ভুগছেন সেই কষ্টে, মানে আপনি হয়তো ভাবছেন যে মৃত্যুতুল্য যন্ত্রণা পাচ্ছেন। আবার কারোর ক্ষেত্রে অর্থটা এতটাই হঠাৎ করে লস হয়ে গেছে, অর্থ কিন্তু মৃত্যুতুল্য যন্ত্রণা জায়গা নিয়ে আসে। আপনি এমনভাবে কোথাও অপমানিত হয়েছেন, যে কাজটা করেননি, সেটা আপনাকে কেউ ব্লেম দিয়েছে, সেটাও কিন্তু এক ধরনের মৃত্যুতুল্য যন্ত্রণা বা কষ্ট আপনি পাবেন। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনার খুব প্রিয় মানুষগত হয়ে গেল, সেটাও তার ক্ষেত্রে মৃত্যুতুল্য যন্ত্রণা। সুতরাং এই ধরনের বিভিন্ন 8 রকমের রয়েছে, যেটা আপনার জীবন, আপনার মনকে এতটাই কিন্তু খারাপ জায়গা নিয়ে যেতে পারে, এতটাই আপনাকে মনটাকে বিষণ্ণ জায়গা নিয়ে যেতে পারে, সেটা মৃত্যুতুল্য যন্ত্রণা ভোগ আপনি করতে পারেন। তাই সেই জন্য এই মৃত্যুতুল্য যন্ত্রণা বা এই ধরনের যাদের সমস্যা আছে, বা দেখা গেলো কারোর অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ রয়েছে, তাদের ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয়ের অভিষেকও কিন্তু এই শিবকে আর শিবের
ক্ষেত্রেও কিন্তু সেই নির্দিষ্ট যে ক্রিয়াগুলো বলছি বা নির্দিষ্ট যে দ্রব্যগুলো বলবো সেগুলো দিয়ে করা হয়। এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই যে বেলপাতা বললাম ত্রিশক্তি, সেই ত্রিশক্তিরও কিন্তু বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে এই মহামৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় শিবের অভিষেক করা হয় মেনলি। তাহলে সেক্ষেত্রে আজকে যেটা আবার আলোচনা করব যে আমাদের জীবনের এই যে বিভিন্ন দ্রব্যগুণ দিয়ে আমরা শিবকে অভিষেক করি, কখনো ঘি অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি, কখনো আমরা দিই মধু, কখনো দিই আমরা কেশর, কখনো আমরা আতপ চাল, কখনো সাদা বাতাসা। প্রত্যেকটা কিন্তু দ্রব্যগুণের নির্দিষ্ট মান রয়েছে, অর্থাৎ দ্রব্যগুণের নির্দিষ্ট মান এবং তার সঙ্গে সঙ্গে ওই দ্রব্যগুণের নির্দিষ্ট গুরুত্ব রয়েছে। আপনি ওই দ্রব্যগুণটা শিবকে দিলে পারে বা শিবের অভিষেক করলে পারে কি হতে পারে তার আমি আবার বলছি যে এগুলো কিন্তু বৈদিক শাস্ত্র মতে আপনার বিভিন্ন ধরনের তার কানেকশান রয়েছে। সেই জন্য দেখবেন যে আমরা আমাদের জন্মছক অনুযায়ী আমাদের জন্মছকে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। কারোর ক্ষেত্রে কালসর্পযোগ, কারোর ক্ষেত্রে দেখা গেলো অ্যাক্সিডেন্টের যোগ, কারোর ক্ষেত্রে দেখা গেলো আপনি খুব বর্তমানে আপনি শনির 7.5 মধ্যে চলছেন, বা আপনার ক্ষেত্রে দেখা গেলো শনির ঢাইয়ার প্রভাব শুরু হয়েছে আপনার, আপনি জীবনে যা কিছু করতে যাচ্ছেন হচ্ছে না, আপনার ক্ষেত্রে পারিবারিক অশান্তি তৈরি হচ্ছে কখনো কখনো। তাহলে এই জায়গাগুলোর জন্য বা আপনার ক্ষেত্রে এই জায়গাগুলোর জন্য সঠিকভাবে আপনি যদি শিবের অভিষেক করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো জায়গায় আপনি পাবেন। সেই জন্য দেখবেন যে আমাদের যে শ্রাবণ মাস বা কখনো দেখবেন যে শ্রাবণ মাস রয়েছে, সেই জন্য সেই সময় আমরা শিবকে অভিষেক করি, শ্রাবণ মাসে করি কখনো কখনো। তাছাড়াও কিন্তু আমরা বিভিন্ন সময় তিথি নক্ষত্র দেখে এগুলো করতে হয়। সেই জন্য ফাল্গুন মাস, চৈত্র মাস, শ্রাবণ মাস এগুলো খুব গুরুত্বপূর্ণ মাস শিবের জন্য। এবং এই যে ফাল্গুন মাস রয়েছে এবং তার সঙ্গে পরের চৈত্র মাস এবং তারপরে যে শ্রাবণ মাস, এবং এই যে সোমবার নির্দিষ্ট তিথি সব থেকে গুরুত্বপূর্ণ এবং সোমবার শিবের সব থেকে প্রিয় দিন বার। অর্থাৎ এখানে কিন্তু কি দিয়ে আপনি অভিষেক করবেন এবং শিবকে যে অভিষেক করবেন, আমরা দেখবেন যে শিবরাত্রির সময় যে ফাল্গুন মাসে শিবরাত্রি হয় এবং সেই শিবরাত্রি যখন আমরা শিবের অভিষেক করি তখন যে পঞ্চামৃত দিয়ে অভিষেক করি এবং একটা যে কটা প্রহর অর্থাৎ 4টে প্রহরে আমরা কিন্তু শিবকে অভিষেক করি। এই যে প্রহর গুণে গুণে অভিষেক করি এবং এক একটা দ্রব্যগুণ দিয়ে অভিষেক করি, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আলাদা। অর্থাৎ একসঙ্গে পঞ্চামৃত দিয়ে কিন্তু সেই রাতে পুজো হয় না, সেই রাতে পুজো হয় 5টা দ্রব্যগুণ আলাদা আলাদা করে দিয়ে। কারণ 5টা দ্রব্যগুণের 5 রকমের শিবকে কিন্তু এখানে আরাধনা করা হয়। সেই জন্য বলা হচ্ছে ঘি, মধু, দুধ অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি, এই পঞ্চামৃত শিবের 5টা রূপকে ইঙ্গিত করে এবং এই 5টা রূপকে কিন্তু উপাসনা করা হয়। সেই জন্য দুধকে শিবের যখন দুধ দিয়ে অর্থাৎ শিবরাত্রির প্রথম প্রহর যখন পুজো শুরু হয় তখন প্রথম কিন্তু দুধ দিয়ে পুজো করা হয়। অর্থাৎ সেটাকে বলা হচ্ছে ঈশান রূপ, শিবের ঈশান রূপকে পুজো করা হয় এবং এই ঈশান রূপটা হচ্ছে বৃদ্ধকাল শিবের। এবং তারপরে যেটা পুজো করা হয় সেটা হচ্ছে দধি দিয়ে, অর্থাৎ এই দধি দিয়েও পুজো করা হয়। এই দধি দিয়ে পুজো করা হয় শিবের যে রূপটাকে, সেটাকে বলা হচ্ছে অঘোর রূপ। অঘোর রূপকে পুজো করা হয় দধি দিয়ে সেকেন্ড প্রহর। এবং থার্ড প্রহর অর্থাৎ তৃতীয় প্রহরে যে পুজো করা হয় সেটা হচ্ছে ঘি দিয়ে পুজো করা হয়। অর্থাৎ ঘি দিয়ে পুজো বলতে গেলে সবগুলো কিন্তু অভিষেক, অর্থাৎ দুধ দিয়ে অভিষেক করা হয় যেটা হচ্ছে ঈশান রূপকে, দধি দিয়ে কিন্তু অভিষেক করা হয় সেটা হচ্ছে অঘোর রূপকে, এবং ঘিতো দিয়ে অর্থাৎ ঘি দিয়ে অভিষেক করা হয় যেটা হচ্ছে শিবের বামদেব রূপকে। এবং তারপরে হচ্ছে মধু দিয়ে অর্থাৎ চতুর্থ প্রহরে যে পুজো করা হয় সেটাকে বলা হচ্ছে মধু দিয়ে শিবকে অভিষেক করা হয় এবং সেইটাকে বলা হয় সদ্যজাত শিবের রূপকে পুজো করা হয়। এবং পরবর্তীতে যেটা ব্রহ্ম মুহূর্তে যে পুজো করা হয়, ব্রহ্মকাল বা ব্রহ্ম মুহূর্তে, সেটাকে কিন্তু তৎপুরুষের পুজো, তৎপুরুষ যে রূপ আছে শিবের সেই রূপকে পুজো করা হয় যেটা চিনি দিয়ে অভিষেক করা হয়। তাহলে এই যে অভিষেকের নির্দিষ্ট যে দ্রব্যগুলো বললাম প্রত্যেকটা আলাদা আলাদা রূপকে কিন্তু ইঙ্গিত করে এবং আমরা আলাদা আলাদা করে আমরা শিবকে কিন্তু
এইভাবে অভিষেক করি এবং শিবকে জাগ্রত করি। শিবকে জাগ্রত করার পর তারপরে আবার পঞ্চামৃত দিয়ে শিবকে কিন্তু অভিষেক করা হয়। তাহলে এই যে পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু, চিনি এবং এগুলোর কিন্তু প্রত্যেকটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রত্যেকটার কিভাবে করবেন, কি করলে পারে কি সমস্যার থেকে বেরোবেন সেগুলোও কিন্তু বলবো। এবং এই যে দ্রব্যগুণগুলো অ্যাকচুয়ালি আমরা শিবের অভিষেক করি এবং তাতে মানুষের কি এফেক্ট হয়, আমাদের কি উপকার হয়, আমাদের কি আমরা কি সমস্যার থেকে বেরোতে পারি, সেগুলো প্রত্যেকটা কিন্তু যুক্তিযুক্ত এবং প্রত্যেকটা কিন্তু একদম পরীক্ষিত এবং এগুলো শাস্ত্রীয় বিধান অনুযায়ী আপনি করলে পরে আপনার ক্ষেত্রেও সেই জায়গাটা হবে। আমি প্রথমেই বললাম যে শিব কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়, সেই জন্য শিবের পুজো আমরা দেখবেন অনেক বাড়িতেই কিন্তু করা হয়। এবং সেক্ষেত্রে সাদা শিবের অনেক ক্ষেত্রে রাখা হয় না, কারণ সাদা শিবের ক্ষেত্রে অনেকের বাড়িতে শ্যুট করে না, সেই জন্য কালো শিবকে কিন্তু আমরা পুজো করে থাকি। এবং এই যে পুজো করার ক্ষেত্রে দুধ, আমরা প্রথমেই বললাম দুধ, দই, ঘি, মধু, চিনি এবং এর সঙ্গে গঙ্গার জল এবং তার সঙ্গে কখনো আমরা কর্পূর দিয়ে আরতি করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে জিনিসগুলো দিই, কখনো মধু দিই, কখনো কেশর দিই, কখনো বাতাসা দিই, কখনো আতপ চাল দিই। তাহলে এগুলো কি আমাদের এফেক্ট করে শিবের অভিষেক করলে বা শিবের পুজো করলে? প্রথমে দেখুন, দুধ আমাদের মানসিক শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি করে। আপনার মধ্যে মানসিক ডিপ্রেশন আছে, মানসিকভাবে খুব কষ্টে আছেন, হয়তো আপনার খুব কাছের মানুষটা আপনার থেকে সরে গেছে বা আপনার কাছের মানুষটা আপনাকে ভুল বুঝে হয়তো কোনো রকমের একটা ভুল কাজ করে বসেছে, বা আপনার খুব কাছের মানুষটা সে হয়তো আপনার থেকে দূরে সরে গেছে অনেক দূর, বা এই ধরনের বিভিন্ন ধরনের ডিপ্রেশন, হয়তো সন্তান নিয়ে আপনি ডিপ্রেশনে ভোগ করছেন, স্বামীকে নিয়ে করছেন, আপনার পরিবারকে নিয়ে করছেন, আপনার ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্র নিয়ে কোনো ডিপ্রেশন আসতেই পারে আপনার জীবনে, কেরিয়ার, আমাদের এখন বর্তমানে কেরিয়ার সকলে এগিয়ে রয়েছে। তাহলে সেক্ষেত্রে কোথাও না কোথাও একটা মানসিকভাবে আঘাত হয়তো আপনি পেয়েছেন, তার জন্য অবশ্যই দুধ দিয়ে শিবের অভিষেক করুন, তাতে আপনার মানসিক তৃপ্তি বোধ আসবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মানসিক শান্তি এবং সমৃদ্ধি জায়গাটা পাবে। মানসিক যদি সমৃদ্ধি আসে আপনার জীবনে, তাহলে মানসিক অর্থাৎ মনটা যদি উৎফুল্ল থাকে, মনটা যদি ভালো থাকে, তাহলে আপনি দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কাটিয়ে উঠে আপনি ভালো জায়গায় পৌঁছাচ্ছেন। তাহলে এগুলো আপনি দুধ দিয়ে, সেই জন্য বলা হচ্ছে দুধ যে দ্রব্যগুণটা দিয়ে শিবের অভিষেক করছেন তার একটা গুরুত্ব রয়েছে, যেটা মানুষকে প্রভাবিত করে এবং আপনার মধ্যে করবে, যেটা আপনি যদি করেন। এরপরে বলছে সাদা চন্দন। আমরা দেখবেন সাদা চন্দন দিয়ে কখনো কখনো চন্দন আমরা শিবে দিই, কী দিই না, বেলপাতাকে চারিদিকে, অর্থাৎ বেলপাতার যে দিকটা নিচের দিকে রাখা হয় উল্টে, এবং সেই দিকটা কিন্তু ভালো করে সাদা চন্দন লেপে তারপরে শিবলিঙ্গের ওপর দিই। এবং এখানে দিলে পারে কি হবে, আপনি জানবেন যে আপনার মধ্যে আপনার মান সম্মান খ্যাতি বৃদ্ধি পাবে, মানসিক শান্তি আসবে। আপনার যে সকল সন্তান দেখবেন খুব চঞ্চল, বাবা মায়ের কথা শোনে না, বা আপনার স্বামী হয়তো আপনার কথা শুনছে না, বা আপনার খুব প্রিয় মানুষ সে আপনার কথা শুনছে না, তাহলে ওই বেলপাতার মধ্যে সাদা চন্দন দিয়ে, বেলপাতার একটা কিন্তু কাঠ বা একটা কোনো অংশ, পাতার যে বোটার দিকটা কেটে নিয়ে ওই বোটা দিয়ে যদি আপনি ওই চন্দন দিয়ে তার নামটা লিখে, 3টে পাতার মধ্যে নাম লিখে যদি শিবলিঙ্গের ওপর দিতে পারেন এবং তারপরে অভিষেক করতে পারবেন, দেখবেন সেই মানুষটা আপনার খুব কাছের, খুব প্রিয় হবে। এবং যখনই দেবেন ওং নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করে তার নাম অবশ্যই বলতে হবে এবং কী জন্য দিচ্ছেন শিবকে জানাতে হয়। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই কাছের যে মানুষটা দূরে সরে গেছে সেই মানুষটা আবার আপনার কাছে আসবে। তাহলে এটার কিন্তু গুরুত্ব রয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে আপনারা কী দিই না, দেখবেন আতপ চাল দিই, অর্থাৎ আতপ চাল দিয়েও আমরা অভিষেক করি, বা আতপ চাল শিবলিঙ্গের ওপর দিই। কখন দিই না, শিবের অভিষেক করা হয়ে গেল, তারপরে আমরা কি করি না, ওই দুটো বাতাসা, সাদা রঙের বাতাসা দিয়ে তার মধ্যে আতপ চাল দিয়ে দেওয়া হয়। তো এই আতপ চাল আপনার কী হবে, আর্থিক উন্নতি হবে। যে সকল জাতক জাতিকাদের দেখা গেলো ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, ব্যবসা বাণিজ্য হঠাৎ করে সমস্যা হচ্ছে, বা আপনার পরিবারে কোনো আর্থিক কষ্ট দেখা দিয়েছে,
তাদের ক্ষেত্রে বলবো আতপ চাল দিয়ে আপনি শিবের অভিষেক করুন, বা শিবের এই বাতাসার সঙ্গে আতপ চাল দিয়ে দিন শিবকে, এবং সেক্ষেত্রে আপনি আপনার মনস্কামনা জানান, দেখবেন আর্থিক শ্রীবৃদ্ধি বা আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। দেখা গেলো এমন একটা সমস্যা, হঠাৎ করে অর্থ নিয়ে সমস্যা হয়ে গেছে, একটা কোনো নির্দিষ্ট কাজ করতে যাচ্ছেন, অর্থের জায়গাটা সমস্যা হচ্ছে, কোনো হয়তো ঋণ পাচ্ছেন না, লোন নেবেন ভাবছেন পাচ্ছেন না, বা ঋণে জড়িয়ে গেছেন, অর্থ সেটা শোধ করতে পারছেন না, এই জায়গাগুলো এগুলো করুন, দেখবেন যে শিব অবশ্যই, আমি বললাম অল্পতেই শিবকে সন্তুষ্ট করা যায়, তাহলে সেগুলো দিলে আপনার ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি হবে। কেশর, কেশর বৈবাহিক জীবনের বাধা দূর করে, সন্তানহীনতা দূর করে, কেশর দিয়ে যদি অভিষেক করেন। সেই জন্য বলা হচ্ছে কেশর দিয়ে যদি অভিষেক করতে পারেন, বা কেশর শেষে, অর্থাৎ এই শিবলিঙ্গের অভিষেক করা হয়ে গেল, আপনি এখানে অভিষেক বিভিন্ন পন্থা আমি বললাম, প্রত্যেকটা পাট পাট বা একই সঙ্গে করতে পারেন, দুধ দই ঘি মধু চিনি দিয়ে, এবং তারপরে সেটা কি করবেন, কেশরটা কি করে দেবেন না, আগের দিন কেশরটা একটা পাত্রে, কিন্তু পাথরের পাত্র বাটি বা পাত্রের মধ্যে ওই কেশরটাকে জল দিয়ে ডুবিয়ে ভিজিয়ে রেখে দেবেন, গঙ্গার জল বা পরিশোধিত জল দিয়ে কেশরের কিছু কেশর ওর মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবেন। পরের দিন ওই জলটাকে দিয়ে আপনি শিবলিঙ্গের মাথায় দেবেন বেলপাতা চাপিয়ে, এবং অভিষেক করবেন, এবং মন্ত্র উচ্চারণ করবেন ওম নমঃ শিবায়। এই মন্ত্র, এটাই মহামন্ত্র শিবের, 108 বার উচ্চারণ করবেন, এবং এটা করবেন, দেখবেন যে আপনার বিবাহের বাধা কেটে যাবে। কিন্তু অবশ্যই আপনার জন্মছকের কানেকশান যদি সাময়িক হয় সেগুলো কাটবে, সন্তান আসছে না সেগুলো কিন্তু দেখবেন জায়গাটা অনেকটা রিকভারি হবে। কিন্তু বারবার বলি, জন্মছকে যদি নেগেটিভ কানেকশান হয়ে থাকে তাহলে কিন্তু তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, এগুলো প্রত্যেকটা এক একটা করণ ক্রিয়া আপনার ক্ষেত্রে করলে ভালো হবে, কিন্তু তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। কারোর ক্ষেত্রে দেখা গেল যে রোগ ছাড়ছে না, রোগে আক্রান্ত হয়ে গেছেন এবং পরিবারে কেউ না কেউ অসুস্থ থাকছে সবসময়, শারীরিক সুস্থতা আসছে না, কী দিয়ে করবেন, ঘি দিয়ে অভিষেক করবেন, এবং ঘি দিয়ে অভিষেক করে এবং সেটা অবশ্যই তারপরে বেলপাতা দেবেন, বেলপাতা দিয়ে এবং সেখানে বাতাসা দেবেন, অতপ চাল দেবেন, অল্প পরিমাণে ঘি দেবে, এই অল্প পরিমাণে আপনাকে মধু দেবেন, তাহলে আপনার শারীরিক সুস্থতা সেটা আপনার মধ্যে আসবে, অর্থাৎ শারীরিক সুস্থতা, আয়ু বৃদ্ধি হয়। যাদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যোগ আছে তাদের জন্য এই করণ ক্রিয়া এটা করুন, দেখবেন যে আপনার ক্ষেত্রে সেই সমস্যাটা অনেকটা রিকভারি হবে। কিন্তু বারবার বলছি, আবার তার প্রতিকার প্রতিবিধান কিন্তু অবশ্যই আছে, সেগুলো করলেও আপনার ক্ষেত্রে ভালো হবে। যাদের সন্তান আসছে না, বারংবার দেখা গেল যে কোনো রকমের বিবাহ হয়ে গেছে, অনেক বছর হয়ে গেল, কোনো সন্তান কোনোভাবে কিছু সম্ভব হচ্ছে না, ডাক্তারও সেইভাবে রোগ পাচ্ছে না, বা দেখা যাচ্ছে যে কারোর না কারোর ক্ষেত্রে কোনো না একটা সমস্যা আছে, কিছুদিন ট্রাই করুন। কি করবেন না, মধু নিজে প্রত্যেক দিন সকালবেলা নিজে মধু, অল্প পরিমাণ মধু আপনি নিজে খাবেন, এবং তারপরে হচ্ছে সেটা অভিষেকও করবেন মধু দিয়েই, অর্থাৎ শিবকে অভিষেক করবেন মধু দিয়ে, এবং নিজেও কিন্তু খালি পেটে মধু খাবেন। কি করে করতে হবে শিবের অভিষেক, অবশ্যই মধু দিয়ে শিবকে অভিষেক করবেন, এবং শেষে গিয়ে আপনি যে বাতাসা এবং তারপরে আতপ চাল দেবেন, তার মধ্যে 2 ফোঁটা মধু দিয়ে দেবেন, 2 ফোঁটা মধু ওই বাতাসাটা ভেঙে বাতাসার ওপরে দিয়ে দেবেন, দিয়ে শিবের মহামন্ত্র উচ্চারণ করে আপনি আপনার মনস্কামনা জানাবেন। আমি বারবার বলছি, শিব কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়, সেজন্য এই ক্রিয়াগুলো করুন। যাদের সন্তান আসছে না তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই টোটকাটা। যাদের মধ্যে ধৈর্য নেই, খুব হঠাৎ হঠাৎ খুব রেগে যায়, এবং এদের মধ্যে রাগ কিন্তু যথেষ্ট, রেগে গিয়ে দেখা গেলো বাড়িটা একদম তছরূপ করে ফেলে, তছনছ করে দেয়, কোনো কোনো ক্ষেত্রে ভাঙচুর পর্যন্ত করে, কোনো কোনো ক্ষেত্রে সম্পর্ক চূর্ণ বিচূর্ণ করে দেয়, তাহলে তাদের জন্য বলছি এই ক্রিয়াটা করুন, শিবকে অভিষেক, এবং তার সঙ্গে সঙ্গে আপনি এইগুলো প্রত্যেক সোমবারেও করতে পারেন, প্রত্যেক সোমবারে এগুলো করতে পারেন, বা আপনার যে মাসগুলো বললাম, অর্থাৎ এখানে বলবো যে বিশেষ করে ফাল্গুন মাস, চৈত্র মাস প্রত্যেক দিন করতে পারেন, ফাল্গুন মাসের প্রত্যেকটা দিন শুভ, চৈত্র মাসও করতে পারেন, বা শ্রাবণ মাসও, এই 3টে মাস প্রত্যেকটা দিন করতে পারেন, খুব শুভত্ব। তাছাড়া অন্যান্য ক্ষেত্রে প্রতিদিন করতে পারেন, না হলে সোমবার করে করুন, এবং যেদিনকে যে সোমবার শুরু করবেন 16টা সোমবার মানবেন,
দেখবেন যে আপনার ক্ষেত্রে আপনার যে সমস্যা, সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এই জন্য কী করবেন, যাদের মধ্যে খুব ভীষণ ভীষণ রেগে যান, ধৈর্য একদম নেই, তাদের ক্ষেত্রে প্রত্যেক দিন আপনি শিবের অভিষেক করবেন দই দিয়ে। সাদা দই নিয়ে আসবেন, সাদা টক দই, টক দই নিয়ে এসে এই টক দই দিয়ে শিবের অভিষেক করবেন। এবং তারপরে শিবের যে বেলপাতা এবং অন্যান্য যে দ্রব্যগুণগুলো রয়েছে, বাতাসা এবং তার সঙ্গে আতপ চাল দিয়ে কিন্তু দেওয়ার পর আপনি আপনার নিজের কপালে দুটো ভুরুর ঠিক মাঝখানে একটা ওই ঘিয়ের ওই যে আপনার যে দই, ওই দইয়ের একটা ফোঁটা নিয়ে নেবেন এবং তারপরে আপনি শিবের মহামন্ত্র উচ্চারণ করবেন। দেখবেন ধীরে 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 আপনি এটা যদি কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার মধ্যে যে মাথা গরম ভাবটা, আপনার মধ্যে যে রাগটা, আপনার মধ্যে যে ধৈর্য যে একদম নেই, সেই জায়গাটা আস্তে 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 ভালো জায়গা হবে। অর্থাৎ মাথা গরম কমে যাবে, ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং আপনি আপনার ইচ্ছামতো অনেক কিছু পাবেন। এগুলো করবেন, করলে আপনার ক্ষেত্রে এই জায়গাগুলো ভালো। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কর্পূর দিয়ে অবশ্যই, এই যে শিবের পুজো করলেন, শিবের অভিষেক করলেন বিভিন্ন দ্রব্যগুণ দিয়ে, তারপরে কর্পূর দিয়ে আরতি করবেন। কর্পূরের আরতি, কর্পূরকে জ্বালাবেন এবং জ্বালিয়ে সেটা আরতি করলে পরে কর্পূর সবসময় এয়ারকে, অর্থাৎ এয়ার পলিউশনটাকে কমিয়ে দেয়। অর্থাৎ আপনার আশেপাশে আমরা সবসময় আমরা পঞ্চতত্ত্ব জায়গা আমরা জানি, পঞ্চতত্ত্বর গুণ রয়েছে এবং এই পঞ্চতত্ত্ব আপনার যে বাস্তুতে আছেন বা যেখানে অবস্থান করছেন, সেটা যদি ব্যালেন্স ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্টেড হবে। সেই জন্য বলা হয় বাস্তুশাস্ত্রের যে পঞ্চতত্ত্ব গুণ যদি আপনার বাস্তুর মধ্যে প্রবেশ ঠিকমতো না থাকে, তাহলে আপনার বাস্তুর কোথাও না কোথাও নেগেটিভ ভাইব্রেশন কাজ করে এবং বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। সেই জন্য আপনি আপনার গৃহে করছেন, অবশ্যই সেখানে এই কর্পূরের আরতি অবশ্যই করুন। করলে পরে আপনার ওই বাস্তু এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে জায়গায় আছেন এবং আপনি দেবাদিদেব মহাদেব বা শিবকে যেখানে অবস্থান করেছেন, সেই জায়গাটা পরিশোধিত হবে এবং আপনি আপনার মনস্কামনা অনুযায়ী আপনার সেটা পূরণ হবে। সেই জন্য বললাম শিবের এইভাবে অভিষেক করুন, আপনি জীবনে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আবার বারবার বলতে হয় যে আপনার জন্মছকের কোন জায়গায় কি সমস্যা আছে। আপনার ক্ষেত্রে হয়তো মাঙ্গলিক দোষ হয়ে আছে, আপনার ক্ষেত্রে হয়তো কাল সর্পযোগ হয়ে আছে, আপনার ক্ষেত্রে সাপির দোষ হয়ে আছে, হয়তো আপনার ক্ষেত্রে সাধু সর্প দোষ হয়ে আছে, হয়তো আপনার ক্ষেত্রে হয়তো গ্রহণ দোষ হয়ে আছে, আপনার ক্ষেত্রে হয়তো সাধু সর্প যোগ হয়ে আছে, আপনার ক্ষেত্রে হয়তো জীবনে আপনি প্রচুর অর্থ ইনকাম করেছেন, আজকে নিঃস্ব জায়গায় হয়ে আছে, আপনার ব্যবসাটা ঠিকমতো চলছে না, কেউ শত্রুতার কারণে আপনার জীবনটাকে দুর্বিষহ জায়গায় করে দিয়েছে, আপনার জ্ঞাতি শত্রু আপনার জীবনকে সমস্যায় করছে, আপনার গুপ্ত শত্রু আপনাকে ঠিকমতো আপনার প্রতিভার প্রকাশ করতে দিচ্ছে না, আপনার মধ্যে প্রতিভা রয়েছে, আপনি সেটা কাজে লাগাতে পারছেন না, কোনো না কোনো জায়গা থেকে আপনি আটকে যাচ্ছেন। তাহলে এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। সেই জন্য নির্দিষ্ট অমাবস্যার তিথি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তিথি, আমি বারবার বলে থাকি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায়, আপনার কাজের সমস্যার সমাধান হয়। প্রত্যেকটা অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ, সেগুলোকে অবশ্যই কাজে লাগাবেন। এবং কোনো কোনো অমাবস্যা আছে খুব গুরুত্বপূর্ণ এবং সেইগুলো কিন্তু ভীষণ ভীষণ জাগ্রত অমাবস্যা, সেগুলোকেও কাজে লাগাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তিথি রয়েছে যেগুলো শিবের অভিষেকের নির্দিষ্ট যে মাসগুলো বললাম, ফাল্গুন মাস, চৈত্র মাস, শ্রাবণ মাস, এবং এইসব মাসগুলো খুব গুরুত্বপূর্ণ। কারোর ক্ষেত্রে হয়তো দুর্ঘটনার যোগ রয়েছে, তাহলে সেগুলো কিন্তু তার প্রতিকার প্রতিবিধান হয়। আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, তাহলে নিচের বুকিং নাম্বার যেটা যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করে রাখবেন, ফোন করে বুক করে নেবেন নামটা। আর স্কলের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন যে জিনিসগুলো দেওয়া হয় স্কলে নির্দিষ্টভাবে লেখা থাকে, আর কখন কোথায় থাকি, কখন কোন চেম্বারে পাবেন সেটাও স্কলে লেখা থাকবে। যাই হোক, সকলে ভালো থাকবেন আর দেখতে থাকুন বিগত দিনে যারা এসেছিল তারা কতটা ভালো জায়গায় আছে আজকে। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক
কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা। তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্ট ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, দিয়ে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, এটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম।
তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য।
এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে জিজ্ঞাসা করতে করতে তখন দাদার কাছে এসে, আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সবই, আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।